AGT Live 24/7. This is AGT Live 24/7. এবং টিএফের পক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের ডিএফআই রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ রবিক, টিএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায়দবর্মা এবং আমাদের ডিএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব এবং আব্দুল আজিজ উপস্থিত আছেন। আমরা মূলত যে বিষয় নিয়ে আজকেই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি, আপনারা ইতিমধ্যেই জানেন যে মূলত কর্মসংস্থানের দাবিতে দুর্নীতি, জঙ্গলের রাজত্ব অবসানের প্রশ্নে এবং রাজ্য জুড়ে ভয়াবহ যে নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আমরা দুদফার ব্যাপক কর্মসূচি সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা গোটা রাজ্যে সংগঠিত করেছি ইতিমধ্যেই। প্রথম দফায় আমরা বিভিন্ন ছোট ছোট মিছিল বিভিন্ন অঞ্চল এলাকায় এবং মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ এই কর্মসূচি প্রথম দফায় আমরা করি। দ্বিতীয় দফায় এই দাবিতেই আমরা প্রতিটা মহকুমাতে সমস্ত অংশের মানুষকে নিয়ে আমরা ব্যাপক পদযাত্রা সংগঠিত করেছি এবং এই ব্যাপক পদযাত্রা গোটা রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষের কাছে আমরা রেখাপাত করতে পেরেছি। ব্যাপক অংশের নতুন ছেলেমেয়েরা এই প্রশ্নে আমাদের মিছিলে সামিল হয়েছেন, পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই পদযাত্রা যখন সংগঠিত করি তখন রাজ্যের বিভিন্ন অংশের নানা স্তরের মানুষের দিক থেকে আমাদের কাছে আহ্বান ছিল। অনেকে আমাদের উপদেশ দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন যে আমরা যে দাবিতে এই লড়াইটা করছি এই লড়াইটা যেন আমরা আগামী দিনে জারি রাখি, নানা প্রশ্নে যেন মানুষকে নিয়ে এই লড়াইকে আমরা তীব্র করি। এই ভাবনায় আমরা দুটা সংগঠন ডিএফ এবং টিএফ আমরা আলোচনা করে ঠিক করেছি আমরা তৃতীয় দফায় আন্দোলনে আমরা যাব এপ্রিল এবং মে মাসের মধ্যে এবং সুনির্দিষ্টভাবে বেকারদের কর্মসংস্থান, তার বাইরে প্রান্তিক মানুষের কাজের সুযোগ তৈরি করা, তার সঙ্গে গোটা রাজ্যে যে ভয়াবহ দুর্নীতি এবং জঙ্গলের রাজত্ব চলছে তার অবসান করানো এবং গোটা রাজ্য নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দলের দিক থেকে। এই নেশা এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে আমরা ঠিক করেছি যে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যের 8টা জেলায় আমরা জেলা শাসক অফিস অভিযান সংগঠিত করব। ইতিমধ্যেই প্রতিটা জেলাতে আমাদের এই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে। আমরা শুধুমাত্র নির্দিষ্ট তারিখে জেলা শাসকের অফিস অভিযান কর্মসূচি না, তাকে কেন্দ্র করে ছোট ছোট বাজারে নানা ধরনের কর্মসূচি আমরা সংগঠিত করা শুরু করছি এই সময়ের মধ্যে। ফলে আমরা মনে করি যে আমরা যে দাবিতে লড়াই করছি এই দাবিগুলো এই সময় রাজ্যের প্রতিটা মানুষের সবচেয়ে গভীরতর সমস্যা, জ্বলন্ত সমস্যা, এই সমস্যার সমাধানের প্রশ্নে আমাদের লড়াই এবং এই লড়াই আমরা সব অংশের মানুষের সহযোগিতা আমরা চাইছি। আমরা দেখছি যে এই রাজ্যের বিজেপি সরকার আসার আগে 2017 সালে তারা পুরো রাজ্যে ঘুরে ঘুরে মিথ্যার বন্যা ভাসিয়ে দিয়েছিলেন এবং রঙিন একটা ফুলঝুরি তৈরি করেছিলেন। 7 লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্যপদ। এই কথা যখন বলে সরকারে আসতেন 2019 সালে বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক সুদম দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল, বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যের মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে মাত্র 17,000। 2019 সালে বিজেপি সরকারের 2018 সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্যপদ হচ্ছে প্রায় 17,000। আর এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছেন, সরকারের মন্ত্রী বিভিন্ন দপ্তরে দিয়েছেন, সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে প্রায় 50,000, প্রায় 50,000 শূন্যপদ। এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরে শুধুমাত্র 10,000-এর উপর শূন্যপদ পড়ে আছে, নিয়োগ করছেন না সরকার। এই কথাগুলো নিয়ে যখন রাস্তায় নামছি আর একই সাথে যখন আমরা স্লোগান তুলছি নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখনই দেখছি আমাদের রাজ্যে যারা বেকারদের নিয়ে কর্মসংস্থানের কথা বলেন না, যারা নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না, শাসক দলের লেজুর ভিত্তি যারা করেন, তারা ক্ষিপ্র হয়ে যান আমাদের বিরুদ্ধে এবং তারা ক্ষিপ্র হয়ে তারা উন্মাদের মতন করে নানা দিক থেকে আমাদের উপর আক্রমণ করেন এবং
এই আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করেছে, এই আন্দোলন যখন তীব্র হবে, বেকারদের মধ্যে যখন খুব ধুমায়িত হচ্ছে, তখন আমরা দেখছি বিরোধী দল থেকে ব্যক্তিগত আক্রমণে পর্যন্ত নেমে যাচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, নেশার বিরুদ্ধে কথা বললে শাসক দলের তারা কেন খেপে যাচ্ছেন? কর্মসংস্থানের দাবিতে ডিএফআই কথা বললে, টিএফ কথা বললে তারা কেন খেপে যাচ্ছেন? কি কারণ? নেশার বিরুদ্ধে তারা কথা বলতে কেন ভয় পায়? নেশার বিরুদ্ধে আমরা কথা বললে তারা কেন আক্রমণ করেন? আমাদের কর্মসূচিতে কেন হামলা করেন? ব্যক্তিগত আক্রমণে কেন লিপ্ত হন? ফলে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ঠাকুর করে কেড়ে। ফলে আমি কলা খাইনি, এই অবস্থার মধ্যেই শাসক দল আছেন। ফলে আমরা মানুষের কাছে আহ্বান করব যে আসুন, ডিএফটিএফ এর আহ্বানে জেলা শাসক অভিযান আমরা আহ্বান করেছি। প্রতিটা মিছিলে সমস্ত অংশের মানুষ রাস্তায় নামুন, কাজের দাবিতে, জঙ্গলের যত অবসান, নেশায় ডুবছে ত্রিপুরা রাজ্য, ভাসিয়ে দেওয়া হয়েছে। আর দুর্নীতি মহাকরণ থেকে পঞ্চায়েত, এডিসি, ভিলেজ, কোনো জায়গায় দুর্নীতির মানে এক মহাকুম্ভে পরিণত হয়েছে। সেই প্রশ্নে আমাদের মিছিলের লাইনকে লম্বা করুন, ডিএম অফিস অভিযানকে সফল করুন, এই আহ্বান জানিয়ে আমরা এই প্রেস মিটে আহ্বান করেছি। শূন্যপদ, ডাক্তার শূন্যপদ প্রায় 13 থেকে 1400-র মতো। সেখানে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বেকার সংখ্যা দিনে দিনে বাড়ছে, সরকার নিয়োগ করছেন না, যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতির নানা রকম গন্ধ পাওয়া যাচ্ছে, নানা রকম বিষয় উঠে আসছে। ফলে এইরকম একদিকে শূন্যপদ পড়ে থাকছে, শূন্যপদ অ্যাবলিশড হচ্ছে 1 বছর পর পর, এই শূন্যপদ পূরণ করছেন না। এখন আমরা দেখলাম গত কয়েকদিন আগে কল্যাণপুরে একটা জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে আরো একটা ভয়ঙ্কর দিক তিনি খুলে দিয়েছেন। তিনি জনসভায় ভাষণ দিয়ে বলছেন যে আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনি কোচিং সেন্টার করবেন এবং এই কোচিং সেন্টারে টেন্ডার দিয়ে বহিরাজ্য থেকে শিক্ষক তিনি নিয়োগ করবেন। এবং এই যে কথা, এই কথার মধ্য দিয়েই যে বহিরাজ্যের বেকারদের কিছু কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে এই রাজ্যের বেকারদের কিভাবে বঞ্চিত করা যায় সেই পরিকল্পনা সরকার করছেন। এবং জেআরবিটি মধ্য দিয়ে আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানে প্রচুর পরিমাণে বহিরাজ্যের যুবকদের চাকরি দিয়েছেন, রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীদের বঞ্চিত করে। এবং এখন খুদ মুখ্যমন্ত্রী বলছেন বহিরাজ্য থেকে মানে টেন্ডার করে বেকারদের রাজ্যে কোচিং সেন্টারে শিক্ষক হিসাবে নিয়োগ করবেন। এই রাজ্যের টাকায় বহিরাজ্যের যুবক রাজ্যের মানে কোচিং সেন্টার চালাবেন। কারণ আমাদের রাজ্যের কিছু যোগ্য ছেলে মেয়ে নেই, কিন্তু আমাদের রাজ্যের হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে আছেন। ট্যাগ পরীক্ষা হচ্ছে না, পাশ করে বসে আছেন, স্কুলে শিক্ষক নেই, সেখানে নিয়োগ হচ্ছে না। এখন বলছেন উন্নত শিক্ষার কথা, কিন্তু তার আগে এই মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে কি বলছেন, তিনি বলছেন আমাদের রাজ্যে নাকি 3D-তে ক্লাস হয়। আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি কোথায় এই খবর পাচ্ছেন, কে ওনাকে এই তথ্য দিচ্ছেন? 3D-তে ক্লাস হচ্ছে, স্মার্ট ক্লাস হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, অনুরোধ করে বলবো দুটি সংগঠনের পক্ষে, আপনি যান, আপনার বাড়ির সঙ্গের যে স্কুল তুলসীমতী স্কুল, আপনার বাড়ির সঙ্গে শিশু বিহার স্কুল, আপনার কোয়ার্টারের সঙ্গে উমাকান্ত ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, সেখানে প্রতিদিন ছেলেমেয়েরা স্কুলে ঢুকছেন, বেরোচ্ছেন, সারাদিনে 2টা ক্লাস হচ্ছে না, 2টা ক্লাস হচ্ছে না। আর মুখ্যমন্ত্রী বলছেন 3D ক্লাস হচ্ছেন, স্মার্ট ক্লাস হচ্ছেন। এখন এই কথা বলে এখন বলছেন উন্নত শিক্ষার জন্য বাইরে থেকে বেকারদের আনবেন এখানে কোচিং করার জন্য। এই যে কাজগুলো করছেন, বেকারদের বঞ্চিত করা, বহিরাজ্যের বেকারদের এখানে কাজ করে দিচ্ছেন, এ রাজ্যের বেকারদের বঞ্চিত করছেন, নিয়োগ করছেন না, হাজার হাজার শূন্যপদ, সেখানে হাসপাতালে গেলে চিকিৎসা নেই, স্কুলে গেলে পড়াশোনা নেই, বিভিন্ন ডিপার্টমেন্টে গেলে পরিষেবা পাচ্ছেন না মানুষ। এই কাজ, এই অবস্থা গোটা রাজ্যে। তার সঙ্গে হচ্ছেন ভয়াবহ দুর্নীতি, এক জঙ্গলের রাজত্ব, মানুষের কথা বলার অধিকার নেই, সমাজদ্রোহী মাতব্বর এই শেষ কথা বলছেন এলাকায় এলাকায়। এই কাজগুলো সংঘটিত হচ্ছে এবং এই প্রশ্ন আমরা দেখছি, আমরা এই কাজের দাবিতে যেমন লড়াই করছি, অন্যদিকে দেখছি একটা অন্ধকার জগতের দিকে আমাদের রাজ্যের একটা অংশের নবপ্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য সরকার, শাসক দল পরিকল্পিতভাবে চেষ্টা করছেন। নেশায় গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছেন এবং পরিকল্পিতভাবে ডুবিয়ে দিচ্ছেন। এর বিরুদ্ধে আমরা